প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাবেক সভাপতি মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং বাংলাদেশ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার ড্যানিয়েল সাইডল। মিস্টার পারভেজ, মিস্টার ড্যানিয়েল, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই মিস্টার পারভেজ, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের যে অগ্রযাত্রা, $12,000 প্রথম এক্সপোর্ট থেকে এখন $21 বিলিয়ন প্লাস। সো এই যে ডিপেন্ডেন্সি বলা হচ্ছে যে এখন ফ্যাক্ট যে 80% অফ আর টোটাল এক্সপোর্ট আর্নিং আসছে গার্মেন্টস সেক্টর থেকে, এই জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন? এটা কিন্তু আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বিরাট একটা আশীর্বাদ, কারণ এখানে আসলে আপনি $21 বিলিয়ন দেখছেন, আর আমি এখানে দেখছি হলো প্রায় 40 লক্ষ কর্মসংস্থান ডাইরেক্টলি হয়েছে, এবং ইনডাইরেক্টলি যদি আমি দেখি আজকে যদি আমি টেক্সটাইল, অ্যাক্সেসরিজ, তারপরে ট্রান্সপোর্টেশন, ব্যাংকিং, এসব সেক্টর, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে প্রায় 1.5 কোটি। আর আমি যদি পপুলেশনের ডিপেন্ডেন্সি দেখি, প্রায় 5 কোটি লোক কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সো এবং কন্ট্রিবিউশন আবার জিডিপিতে এই সেক্টর কন্ট্রিবিউশন অ্যাবাউট 18%। সো সেই হিসাবে দেখলে এটা একটা বিরাট একটা কিন্তু জিনিস হিসাবে কিন্তু আমাদের সামনে আবির্ভূত হয়। কিন্তু আমি যখন আরেকটা জিনিস চিন্তা করি যে কোনো দেশে কিন্তু গার্মেন্টস সেক্টরটা 25-30 বছরের বেশি কিন্তু ছিল না এবং নাই, এটা আস্তে আস্তে ফেজ আউট হয়ে যায়। এবং এই যে 25-30 বছর কারণ এই সেক্টরটা কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে এবং অল্প ইনভেস্টমেন্টের, হ্যাঁ, এবং যে কারণে এটা প্রাইভেট সেক্টর তখন এটাকে ড্রাইভ দেয়। সরকার, প্রত্যেকটা সরকার তখন কিন্তু অ্যাটেনশন দেয় হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে, এডুকেশনের দিকে, এডুকেশনটা তারা জব রিলেটেড করে দেয়, এবং ব্যুরোক্রেসির দিকে। হ্যাঁ, আমি কয়েকটা প্রোগ্রামে কিন্তু এই কথাটা এনেছিলাম যে জাপানের মতন দেশে 1970-তেও কিন্তু 12 লক্ষ ওয়ার্কার ছিল কিন্তু গার্মেন্টস সেক্টরে, এবং তারা সরকার কিন্তু আর এদিকে অ্যাটেনশন না দিয়ে সরকার অ্যাটেনশন দিয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, ওদের ব্যুরোক্রেসি। এবং 75-এ কিন্তু ওরা আস্তে আস্তে শিফট হয়ে শিপ বিল্ডিংয়ে চলে গেছে, ওরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চলে গেছে, এই ধরনের ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি আরও বড় করার চেষ্টা করেছে। বাংলাদেশে আনফর্চুনেটলি কোনো সরকার আর কোনো এতগুলো যে সময় পেল, আজকে যে 35 বছর হতে চললো, কেউ কিন্তু আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকাই নাই, কেউ আমাদের এডুকেশনটা জব রিলেটেড করার চেষ্টা করি নাই, আমরা ব্যুরোক্রেসিকে আরও স্ট্রং করার চেষ্টা করিনি। থ্যাংক ইউ মিস্টার ড্যানিয়েল। উই নো দ্যাট জার্মানি ইজ দ্য single largest garments export destination within Europe, and you are also our brand ambassador to Germany and European Union. I would like to know from you that what is the perception or brand image of made in Bangladesh products in Germany and Europe? Yeah, well, first of all, many people don't know that Germany plays a major role in the RMG industry. Most of the people think it is the US and nobody else. First of all, Europe is much bigger than the US, and Germany is the biggest part of Europe. And I think it's very important that Bangladesh focusing on Europe and Germany, because especially Germany wants to support Bangladesh. And you know, Germany is one of the countries which accepted the independence of Bangladesh very early. Yes. Many freedom fighters were flown to Germany for treatment. Yes. And we have 40 years of very good and stable trade relationships. And regarding the image, we can make a distinction between the internal and the external image. For me, as a foreigner in Bangladesh who loves Bangladesh, I can see this industry has changed extremely. Not a decade ago, Bangladesh was not even really on the map of the RMG industry. And I could see in the last years, now you are number 2 worldwide. Yes. And we can see the shift from a lot of production from China going to Bangladesh. So the world has understood Bangladesh is a major key player, and the world now expects that Bangladesh is not only becoming big, but also the best. But on the other hand, internally, this RMG industry has to be seen as a motor.
Now, when you look at the external image in Germany or in Europe, first of all, we put on the TV and we see, let's say, Hartal strikes, violence. And I just led a big delegation to Germany, and they said to the buyers there, well, we don't have a problem with these Hartals, because at the end of the day, we are able to deliver our products. Yes, but at the same time, the trust is gone. Many people say, we see these pictures, we see the GDP is not growing that fast, we see violence in this, because this violence hampers the business atmosphere. It's true. So, in general, the acceptability of Bangladeshi products is there. We conducted many studies, and we see that many people say, well, there is no alternative to Bangladesh. We have to come back to Bangladesh. We want to be in Bangladesh. But I would see it from the other way around. The glass is not half empty and there is no other option. No, Bangladesh is one of the key major markets who can offer many things other countries would dream of. So many other countries have a great image, but in terms of business, they are not that strong. Bangladesh has a bad image, but in terms of business, they're very strong. So what we at the end need is a strategy within Bangladesh and outside of Bangladesh to follow the own strengths and be confident in what you can do. And Bangladesh is সো মিস্টার পারভেজ, আপনার কাছ থেকে আমি এটা আসলে শুনতে যাচ্ছি। ড্যানিয়েল খুব সুন্দর করে বলছিল যে আমাদের নিজস্ব শক্তি, আমাদের নিজস্ব সামর্থ্য নিয়ে চিন্তা করা উচিত। বাংলাদেশের বিউটিটা হলো যে বাংলাদেশের মানুষ কিন্তু বর্ন এন্টারপ্রেনার, আমি সবসময় এটা বলি। এবং বাংলাদেশের যে ছেলেমেয়েরা এরা হলো খুব কুইক লার্নার, এবং যে কারণে হয়ে গেছে কি যে যেহেতু বর্ন এন্টারপ্রেনার, এই দেশে কেউ যখন কোনো ভালো জিনিস দেখে ও কিন্তু সে ভালো জিনিসটা কিনতে চায়। আজকে যদি ইন্ডিয়া বাংলাদেশে আমরা কম্পেয়ার করি, আপনি দেখবেন যে বাংলাদেশে যে ইনভেস্টার সে কিন্তু প্রথমে চিন্তা করে যে বেস্ট মেশিন কোথায় পাওয়া যায় এবং এটাকে সে কীভাবে এখানে আনা যায়। ও কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন বা পুরনো মেশিন এই ধরনের জিনিসে কিন্তু তারা যায় না। সো এটা কিন্তু কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে যে ও তো ইনভেস্টমেন্ট করে যাচ্ছে। আমরা কিন্তু সত্যিকারের অর্থে ব্যবসায়ী হিসাবে আমরা কিন্তু খুব ট্রাস্টওয়ার্থি ইউরোপে এবং আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে। আমরা যদি বলি যে আমরা এটা $5 দিলাম এবং এই কাপড় হবে এবং এই ডিজাইন হবে, এবং এটা আমরা পরবর্তীতে অর্ডার নেওয়ার পরে যদি এটা $6 হয়ে যায়, আমরা কিন্তু আর $6 বলি না, আমরা এটা $5 কিন্তু ডেলিভারি করি। এই যে কনফিডেন্স বাঙালির, এই জিনিসটা কিন্তু ওরা মোটামুটি জানে এখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা অ্যাকনলেজ করে। সমস্যা যেটা হয় সেটা হলো যে ইন্টারনাল প্রবলেম। মানে ইন্টারনাল প্রবলেম কি, আমাদেরকে নিয়ে না, আমাদের যেভাবে বাংলাদেশকে পোর্ট্রেট করা হয় বাইরে, হ্যাঁ, যারা পোর্ট্রেট করে, আজকে যদি আমি এটা হতে পারে, এটা মিডিয়ার কথাও হতে পারে এবং এটা আমাদের সুশীল সমাজেরও কিন্তু একই জিনিস, যে আমরা যখন আমাদেরকে নিয়ে বাইরে কথা বলি আমরা কিন্তু ভুলে যাই এটা যে আমরা, এটা আমার দেশ। আজকে ইন্ডিয়ার মতন দেশেও কিন্তু সমস্ত ব্র্যান্ডের কাজ হয়, এই যে প্রাডো থেকে আরম্ভ করে হাই এন্ড যেখানে প্রোডাকশন করে, এখানে যদি কেউ যায় তাহলে ওরা আমাদের দেশের মানুষই বলবে ও মাই গড এখানে বানায়, অথচ বাইরের কাস্টমার কিন্তু জানে না সেটা কোথায় বানানো হচ্ছে। এবং ইন্ডিয়া মিডিয়া কিন্তু এই জিনিসগুলি কিন্তু আর এগুলি করে না। কেন করে না? বিকজ দে লাভ দেয়ার কান্ট্রি। এই জন্য তাদের কথা হলো ভাই আমার এখানে চাকরি হচ্ছে, আমার জিনিস তো যাচ্ছে এবং কাস্টমার অ্যাকসেপ্ট করছে। চায়নাও কিন্তু তাই। চায়নাতে যখন আমরা H&M-কে জিজ্ঞাসা করছি বাংলাদেশে আইসা তুমি এত কমপ্লায়েন্স করতেছো, চায়নায় দেখা যাচ্ছে যে যেই ঘরের মধ্যে পুরো পিক থাকতেছে সেই ঘরে আবার ওরা লাঞ্চ করতেছে ওয়ার্কাররা, ওগুলি দেখো না। তখন ওদের আনসারটা হলো ডোন্ট টক অ্যাবাউট ইট, তুমি তোমারটা নিয়ে আলাপ করো, আর ওগুলি আমাদের দেখায়ও না আর আমরা ওগুলি জানতেও চাই না। আমাদের এখন একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাব। বিরতিতে যাবার পূর্বে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর যে সমস্ত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, অপধারণা রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটি ফ্যাক্ট ফাইন্ডিং তথ্য প্রতিবেদন তৈরি করেছি। আসুন আমরা দেখে নিই আমাদের মিথবাস্টার। প্রচার আছে যে মালিকরা কেবল নিজেদের লাভ নিয়ে ব্যস্ত, শ্রমিকদের কথা তারা একেবারেই ভাবেন না। কিন্তু বাস্তবতা হলো শ্রমিকদের কল্যাণে পোশাক শিল্প মালিকরা যৌথভাবে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের জন্য চালু করা হয়েছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং,
বাংলাদেশ ব্যাংক পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছে। এতে করে তাদের ব্যাংকিং সুবিধা নিশ্চিত হয়েছে। শ্রমিকদের চিকিৎসা সুবিধার জন্য একদিকে যেমন 12টি হেলথ সেন্টার গড়ে তোলা হয়েছে, তেমনি অনেক কারখানায় বিনামূল্যে দেয়া হয়েছে চিকিৎসা সুবিধা। গ্রুপ ইন্স্যুরেন্স চালু করার পাশাপাশি আইনি সহায়তা দেয়া হচ্ছে বিনামূল্যে। শ্রম, স্বাস্থ্য, আইনি এবং মানবাধিকার নিয়ে সচেতন করে তুলতে ফ্যাক্টরিগুলোতে কাজ করে যাচ্ছে অসংখ্য এনজিও এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কাজের এলাকায় বাতাস চলাচল ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে অনেক কারখানাতেই। শ্রমিকদের 0 থেকে 5 বছর বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং উন্নত মানের চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি আছে অনেক কারখানাতেই। শ্রমিকদের সন্তানদের জন্য কেউ কেউ চালু করেছেন 8,000 থেকে 12,000 টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি। 2 ঈদেই শ্রমিকরা বোনাসের পাশাপাশি পেয়ে থাকে বিশেষ উপহার। পোশাক শ্রমিকদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে বিজিএমইএ আয়োজন করেছে সঙ্গীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গর্ব। এতে অংশ নেয় প্রায় 40,000 শ্রমিক। সেরা গায়ক জিতে নেয় 10 লক্ষ টাকার পুরস্কার। দেশের পোশাক শিল্প খাত এগিয়ে চলেছে মালিক ও শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিজিএমইএর সাবেক সভাপতি মিস্টার পারভেজ এবং বিজিসিসিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার ড্যানিয়েলের সাথে। মিস্টার পারভেজ, বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন আপনার কাছ থেকে? বিগেস্ট চ্যালেঞ্জ কিন্তু এই ভিতরেই, সেটা হলো যে দেশের ইমেজ এবং মিডিয়ার ভূমিকা, আমাদের ভূমিকা, সরকারের ভূমিকা। এখানে কিন্তু 3 জনের ভূমিকার উপরই কি নির্ভর করে। সেটা হলো, এক হলো আমাদের ভূমিকা কি, আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। আজকে যে ধরনের প্রবলেম, আজকে ধর সাভারে যে ঘটনা ঘটে গেছে, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট অপরচুনিটি হয়ে আসছে। কিন্তু কিভাবে আমরা যদি এখন ইমিডিয়েটলি কাস্টমারের যে কমপ্লায়েন্স যে জিনিসগুলি আছে, এখানে আপনারা জানেন যে সেফটি অ্যাকর্ড এবং সেফটি অ্যালায়েন্স আসছে, ওদের যে প্রেসক্রিপশন সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি এবং সেটার অনুযায়ী আমরা আমাদেরকে আবার নতুন করে সাজাতে হবে, ইমপ্রুভ করতে হবে। কিন্তু ইট হ্যাজ টু বি ইউনিফাইড। এটা যদি সেপারেট হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট। এবং এটা ইউনিফাইড করতে গেলে সরকারের ভূমিকা লাগবে। সরকারকে কিন্তু স্টিয়ারিং করতে হবে এবং এই মেসেজগুলা প্রতি ধাপের ইমপ্রুভমেন্টের মেসেজ সরকারের তরফ থেকে কিন্তু যেতে হবে। এবং এই সরকারের সাথে বিজিএমএ, বিকিএমএ, লেবার মিনিস্ট্রি, ফায়ার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ কমার্স এবং এই একর্ড আর এদেরকে আন্ডার ওয়ান আমব্রেলায় আসতে হবে এবং সরকারকে প্রোঅ্যাক্টিভলি কিন্তু এই জিনিসগুলিকে আনতে হবে। মিডিয়া, সিভিল সোসাইটি, হোয়াট দে শুড ডু, তারা কিন্তু এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এখন আমাদের পজিটিভ জিনিসগুলি, এই কাজগুলি যে হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু পজিটিভলি বলতে হবে, এটা কিন্তু নেগেটিভ বলতে হবে। Absolutely right here. If Bangladesh would proactively, for example, in their homepages and so on and so forth, will say what they have done and what they are working on and improving in order to gain the trust of the other nations, then they would not wait maybe until an accord or an alliance who don't know by themselves how to implement it in Bangladesh. I say the knowledge is within Bangladesh, not within the foreigners. So we have to take that knowledge, cluster that knowledge, and send out the message. Yes. And in that moment, we can create an identity. Exactly. And when we have an identity, then we define what kind of customers do I want or not. We know that German Chamber, in association with German Chamber, McKinsey made a report on Bangladesh. Yes. And it is quoted in many places very Yes. positively. Yes. So, because you are the one who brought McKinsey, Right, and did a marvelous job. So I just like to know from you the findings, the highlights of the report, and what's your future step? Well, to make it very short, first of all, this report was absolutely independent.
And nobody paid for this report. It is not funded by any government or any organization. Simply the biggest consulting company in the world, who is giving advice to the biggest countries in the world, took their resources, and we took our resources, we combined and did this report. And we said very clear, well, we need better infrastructure, we need better energy access, we probably need unions, and so on and so forth. So any government is accepting this report, and what happened is we put it on our homepage, and when we put it on our homepage was hacked by other countries who didn't want to see that Bangladesh is coming up. So now this report is a couple of years old. Now what we do is we went into the second round. We asked the 100 most important buyers in the world, are you coming back to Bangladesh after Rana Plaza? And well, the good news is, yes, they will. The bad news is because they think they don't have alternatives. If we change the ball game, then they will say, I am invested in Bangladesh. Yes. And that is what our chamber is doing strongly. We bring, now, very important, we don't only bring brands here to open their office and work together with the factories, we bring also the journalists. In every industry, you need a sort of purification. It is not good to have anybody promising anything. Thank you. I think this is a great job. Mr. Parvez, গার্মেন্টস শিল্পের যে কস্ট নিয়ে এখন অনেক কথা হচ্ছে, কস্ট ইনক্রিজ হচ্ছে, অনেকে বলছে, আপনাদের স্ট্যাটিস্টিক্সও তাই জানাচ্ছে। আলটিমেটলি কস্টিং কি অনেক বেড়ে যাচ্ছে? আসলে কস্টিং তো বাড়বেই, কস্টিং বেড়েই যাচ্ছে। এক হলো যে আপনি জানেন যে বাংলাদেশের কারেন্সি স্ট্রং হয়ে গেছে, সেখানে কিন্তু অলমোস্ট লাইক 21% কিন্তু বাংলাদেশ কারেন্সি স্ট্রং হয়ে গেছে, তার মানে আমি কম পাচ্ছি। সেকেন্ড হলো যে আমার প্রোডাক্টিভিটি কিন্তু আমরা ওইভাবে কখনোই নিতে পারি নাই, বিকজ অফ শর্টেজ অফ ওয়ার্কার এবং শর্টেজ অফ মিড ম্যানেজমেন্ট, যেটা আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি যে এদিকে সরকার ফোকাস করা উচিত। থার্ড হলো যে এখনকার সময় এই যে আজকে গত জানুয়ারি থেকে শুরু হয়েছে পলিটিক্যাল ক্রাইসিস এবং ঢাকা চিটাগংয়ের, হ্যাঁ, এগুলির কারণে এই ট্রাক ভাড়া যেটা 8,000 ছিল জানুয়ারিতে, সেটা কিন্তু এখন 25,000 টাকা ভাড়া হয়ে গেছে। ইলেকট্রিসিটি আপনারা জানেন যে গ্যাস ট্যাস এগুলি সব 35% বেড়ে গেছে। সো ওভারঅল এগুলি কিন্তু ব্যাংক ইন্টারেস্ট যদি তাকান, ব্যাংক ইন্টারেস্ট 17% হয়ে গেছে। সো এটা কিন্তু ট্রিমেন্ডাস একটা এফেক্ট কিন্তু আমাদেরকে করছে। তার সাথে কিন্তু অ্যাড হবে স্যালারি ইনক্রিমেন্ট। কাস্টমাররা বলে তোমরা স্যালারি বাড়া দাও, এত % বাড়াও, আমরা পয়সা দিব। আমি কাস্টমারদের সাথে কিন্তু চেক করেছি গত 2-3 মাস, প্রত্যেকের এক কথা, তোমরা যাই বাড়াও না কেন, আমরা কিন্তু এই 15 থেকে 20%-এর বেশি, 20 সেন্টের বেশি আমরা দিতে পারবো না। ইট মিনস ওদেরকে আমি বলেছিলাম যে 3 যদি 4ও হয়, এফেক্ট হয়ে যায় কিন্তু 25 থেকে 30 সেন্টের। আর এটা যদি এখন আরও বাড়ে, কোথায় যাবে, এবং কাস্টমারও কিন্তু দিবে না। সো কস্ট আরও কোথায় যাবে, হ্যাঁ, এটা নিয়ে প্রত্যেকে কিন্তু একটু নার্ভাস। Daniel, I just like to know from you, because we also want to highlight or think about the future. What should be the marketing and brand development strategy for RMG industry for a better future? Well, first of all, in the last 10 years, the ball game was who will be the alternative of China. Yes. And Bangladesh came up. And I'm really happy that I can see factories which have already own design teams, European designers, who sometimes even fly the goods because it's a fast-moving market. But the next ball game is, will be there an alternative for Bangladesh, or is Bangladesh smart enough to stay and take even a bigger cake, of a bigger piece of cake from China? One thing is clear, or why is a t-shirt sold in a store for 3 or 4 times higher than the same product without the brand? Yes. Why? Because we trust the brand, and you don't need that much money to brand Bangladesh. Better branding. But you see, I'm giving you one clear example. I'm sitting in the airplane reading a magazine, and all of a sudden it says, come to compliance Sri Lanka. We are producing in the best factories the nicest items. So Bangladesh has to come up the value chain, understand that maybe the times are over for cheap production, and maybe also say no, show strength and say no, not for this price, not under these conditions.
That is a start. We as Bangladesh German Chambers would like to support BGMEA. We have a memorandum of understanding with the Board of Investment. We are just going to Germany and taking different sectors because there are many other sectors related to this sector. And think about it. In the future, we have to talk about healthcare and so on and so forth, hospitals, yeah, and so on and so forth. So Bangladesh needs to be branded. Thank you. Finally, I would like to point out one more thing. নিজেকে যদি আমি সম্মান না করতে পারি, নিজেরা যদি কনভিন্স না হই, তাহলে আমি যে বড়, আমার ভাইটা যে বড়, how we gonna portray it? So we have to respect ourselves, our trade, our country. তাহলে কিন্তু ব্র্যান্ডটা অটোমেটিক্যালি আগে চলে আসবে। থ্যাংক ইউ মিস্টার পারভেজ অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার ড্যানিয়েল আমাদের এই প্রাণবন্ত আলোচনা করার জন্য। সময় স্বল্পতার জন্য আমরা সব কিছু আলোচনা করতে পারলাম না, বাট তবু আমি মনে করি দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে আপনাদের এই আলোচনা থেকে। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস শিল্প পরিদর্শনের মাধ্যমে। চলুন আমরা ঘুরে আসি একটি বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি দেখে। আমাদের কোম্পানির অনার যারা রয়েছেন তারা অত্যন্ত সুন্দর একটা কর্ম পরিবেশে আমাদের সাথে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কাজের সুবিধার জন্য যে ধরনের পরিবেশ দরকার তার সব কিছুই মোটামুটি আমরা এখানে রাখার চেষ্টা করেছি। Compliance is everything here. On vertical setup is all the one giant roof umbrella. Everything is here. So we are working team as a giant team together. So I am very much like to work with them. ফায়ার সেফটির মধ্যে এখানে আমরা প্রথম থেকেই শুরু করেছি যে ফায়ার গ্রেড ডোর, ফায়ার সেন্ট্রাল ফায়ার অ্যালার্ম সিস্টেম, বিভিন্ন ফ্লোরের ইউনিট ওয়াইজ আমাদের ফায়ার ইমার্জেন্সি এক্সিট রয়েছে দুইটা এক্সিটেই আমরা এনশিওর করেছি ফায়ার সেফটির যে ফায়ার ইকুইপমেন্টগুলো রয়েছে। কারখানার প্রতিটা ফ্লোরে আমাদের এইচআর অ্যান্ড অ্যাডমিনের প্রতিনিধি আছে, তারা সব সময় তাদের সাথে যোগাযোগ রাখে। যদি কেউ সমস্যায় পড়ে তাও তাদের সাথে যোগাযোগ করলে হয়তো সহজভাবে সমাধান করা যায়। এছাড়াও আমাদের প্রতিটি ফ্লোরে তাদের জন্য অভিযোগ বক্স দেওয়া আছে। সপ্তম কর্মদিবসের মধ্যে আমরা স্যালারি পেয়ে যাই। বোনাস আমরা উৎসব বোনাস 2টা পাই। ছুটি আমরা ঠিক মতো পাই, বার্ষিক ছুটি পাই, উৎসবজনিত ছুটি পাই, মাতৃকালীন ছুটি পাই, অসুস্থতার ছুটি পাই। আমরা যদি অসুস্থ হই তাহলে ডাক্তারের নিচে ডাক্তারখানা আছে, স্যাররা সবাই দেখে, সবাই ছুটি ছাড়া দেয়, ডাক্তারের কাছে গেলে সবাই সুযোগ সুবিধা দেয়। আমাদের খাওয়া দাওয়ার জন্য বিশাল একটা ডাইনিং আছে, যেখানে আমরা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারি। বা খাবার রাখার জন্য আমাদের জন্য বক্সের ব্যবস্থা আছে, যেখানে আমরা খাবার সুন্দরভাবে রাখতে পারি। তাছাড়া আমাদের দেখা যায় যাতায়াতের জন্য গাড়ি ব্যবস্থা আছে, যারা দূর থেকে আসে তারা ওই গাড়ির মাধ্যমে ফ্রি আসা যাওয়া করে। আমাদের কোম্পানির তরফ থেকে একটি চাইল্ড কেয়ার সেন্টার আমরা তৈরি করেছি। ফ্লোরের মাঝে যখন আমরা বিভিন্ন প্রতি সপ্তাহে যেই লাইনটা ভালো হয়, ভালো কাজ করে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। From the CSR viewpoint, আমরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একটা ব্লাড ডোনেটিং প্রোগ্রাম এখানে আমরা করি। দক্ষ শ্রমিকদের সরবরাহ নিশ্চিত করার জন্য ঠাকুরগাঁয়ে আমাদের একটি ট্রেনিং সেন্টার আছে। আমাদের ফ্লোরের অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে আমাদের প্রত্যেকটা ফ্লোরের ফার্স্ট এবং সেকেন্ড এক্সিটে 2টা জায়গায় আমাদের সিসিটিভি রয়েছে, যেখানে আমাদের সার্বজনীনভাবে আমরা নিরাপত্তার জন্য এটা ব্যবহার করে থাকি। মাসিক যে উৎপাদন এখন 9 লাখ পিস থেকে প্রায় 10 লাখ পিস করি। আমাদের পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে এটাকে 15 লাখ পিসে নেওয়া।